বল ও গতি চ্যাপ্টারের ত্বরণ ও মন্দন পড়তে চলেছি। দেখো, খুবই একটা ভালো টপিকস ত্বরণ আর মন্দন। তো ত্বরণ কাকে বলে? তো প্রথমে আমি উল্টোপাল্টা কথা বলতে চাই না, পুরো সোজাসুজি টপিকস এর মধ্যেই পৌঁছাই। ত্বরণ কি না, ত্বরণ কাকে বলে না, ত্বরণ বা মন্দন এই সকল ধর্মগুলো সবই গতিশীল বস্তুর মধ্যেই প্রযোজ্য। তাহলে আমরা লিখব কোনো গতিশীল বস্তুর প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধিকে আমরা কি বলবো? ত্বরণ। প্রতি সেকেন্ডে যে পরিমাণ বেগটা বৃদ্ধি পাচ্ছে সেটাই হচ্ছে তার ত্বরণ। তাহলে একে যদি আমরা বুঝতে চাই, কিভাবে বুঝবো? দেখো, একে যদি আমরা বুঝতে চাই, এক্সাম্পল যদি আমি একটা নিই, দেখো, মনে করি কোনো গতিশীল বস্তু 5 সেকেন্ডে 50 মিটার পার সেকেন্ড বেগ থেকে 80 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। তার মানে কি? একটা গতিশীল বস্তু, এটা হচ্ছে তার প্রাথমিক অবস্থান, আমি ধরলাম। তো প্রাথমিক অবস্থানে তার বেগটা কত ছিল না 50 মিটার পার সেকেন্ড। 5 সেকেন্ডে তাহলে এই এ অবস্থান থেকে বি অবস্থানে পৌঁছাতে তার কত সময় লেগেছে? 5 সেকেন্ড। বি অবস্থানে যখন পৌঁছেছে তখন তার বেগ কত হয়েছে? 80 মিটার পার সেকেন্ড। তাহলে এ অবস্থান থেকে বি অবস্থানে পৌঁছাতে সে দেখলো কি 50 মিটার পার সেকেন্ড থেকে 80 মিটার পার সেকেন্ড সে বেগ অর্জন করে ফেলেছে। তাহলে বেগ বৃদ্ধি কত হবে না? বেগ বৃদ্ধি কি করে আমরা বার করব? যে কি পরিমাণ বেগটা বাড়লো। তাহলে অন্তিম বেগ থেকে প্রাথমিক বেগটাকে আমি কি করব? বিয়োগ করে দেব। তার মানে কি করব? অন্তিম বেগ মাইনাস কি করব? প্রাথমিক বেগ। কেন প্রাথমিক থেকে অন্তিম বিয়োগ করলাম না কেন? যেহেতু অন্তিমটা বড়, সেহেতু আমি অন্তিম থেকে প্রাথমিকটাকে বিয়োগ করেছি। যদি প্রাথমিক থেকে বিয়োগ করতাম তাহলে কি হতো? তাহলে বেগের মানটা ঋণাত্মকে আসতো। কেমন করে? দেখো, অন্তিম থেকে করতে আমি কত পাচ্ছি? 80 মাইনাস 50, তার মানে 30 মিটার পার সেকেন্ড। যদি 50 মাইনাস 80 করতাম তাহলে মাইনাস 30 আসতো। তাহলে বেগ তো নেগেটিভে তো যেতেই পারে না। তাহলে বেগ যদি নেগেটিভে যদি না যেতে পারে তাহলে আমাকে হিসেব করে কষতে হবে যে বড়টা থেকে ছোটটাকে বাদ দেব। অন্তিম বেগ থেকে প্রাথমিক বেগ বিয়োগ করলে বেগ বৃদ্ধি পেয়ে যাব। আচ্ছা, তাহলে এই পরিমাণ বেগটা বৃদ্ধি পেয়েছে, এই যে 30 মিটার পার সেকেন্ড, এই পরিমাণ যে বেগটা বৃদ্ধি পেয়েছে কত সময়? 5 সেকেন্ডে। তাহলে 5 সেকেন্ডে বেগ বৃদ্ধি পায় কত না 30 মিটার পার সেকেন্ড। এটা 5 সেকেন্ডের জন্য। তো আমাকে হেডলাইনে কি বলেছে? কোনো গতিশীল বস্তু প্রতি সেকেন্ড। তাহলে প্রতি সেকেন্ড আমি কি করে বার করব? 1 সেকেন্ডে আমাকে বার করতে হবে। 5 সেকেন্ডে এত হয়েছে, তাহলে 1 সেকেন্ডে কত হবে? ঐকিক নিয়ম যদি করি তাহলে 1 সেকেন্ডে কত বেগ বৃদ্ধি পাবে না 30 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 5 সেকেন্ড। ক্লিয়ার? তার মানে কাটাকাটি করলে আমরা যেটা পাবো যে 6 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই সেকেন্ড। দেখো, উপরের রাশিতে লব বাই হর আছে, মিটার হচ্ছে লবে, হরে হচ্ছে সেকেন্ড। আর নিচের রাশিতে লবে আছে সেকেন্ড, হরে কিছু নেই, তার মানে আমি 1 করে নিলাম। কিছু নেই মানে কি 1 লিখতে পারি। তাহলে 6 ইন্টু মিটার পার সেকেন্ড গুণিতক 1 বাই সেকেন্ড লিখতে পারি। আরে ভাগে আছে, যখন গুণে যাবে তখন কি হবে? উল্টে যাবে। তারপরে আমি কথা দিলাম 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে যে মানটা আমি পেলাম এটাই হচ্ছে কি উল্লেখিত ত্বরণ। তাহলে ত্বরণ কাকে নির্দেশ করলো? যে প্রতি সেকেন্ডে কত বেগ বৃদ্ধি পেয়েছে। 1 সেকেন্ডে কত বেগ বৃদ্ধি পেয়েছে। তাহলে 1 সেকেন্ডে যে বেগটা বৃদ্ধি পেয়েছে সেটাই হচ্ছে কি ত্বরণ। তাহলে এটাই হচ্ছে কি ত্বরণ। এটাকে আমরা সমাধান করতে কত পেয়েছি? 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সেটাই হচ্ছে ত্বরণ। তাহলে প্রতি সেকেন্ডে তোমাকে বেগটাকে বার করতে হবে, প্রতি সেকেন্ডে। ক্লিয়ার হচ্ছে? তো ত্বরণের ফর্মুলা যদি আমরা দেখতে চাই তাহলে ত্বরণের ফর্মুলা, বেসিক্যালি ফর্মুলা তাহলে আমরা কি পেলাম
দেখো ত্বরণ, এটা তো ত্বরণ পেয়েছি, তাহলে ত্বরণ সমান আমি কি পেলাম, আমি পাশে করি যে ত্বরণ, তাহলে ত্বরণ সমান কি পেলাম, দেখো 30 মিটার পার সেকেন্ড। 30 মিটার পার সেকেন্ড এটা কি ছিল, কি পরিমাণ বেগটা বৃদ্ধি পেয়েছে, তাহলে বেগ বৃদ্ধি ডিভাইডেড বাই মোট সময়, যে এই পরিমাণ বেগটা বৃদ্ধি পেতে কত সময় লেগেছে, তাহলে বেগ বৃদ্ধি ডিভাইডেড বাই মোট সময়। তাহলে ত্বরণ আমরা এইভাবে পেলাম। তাহলে বেগ বৃদ্ধিটা আমি কিভাবে পেয়েছি লক্ষ্য করো, আমি এটাকে রাফ করে দিই। বেগ বৃদ্ধিটা আমি কিভাবে পেয়েছি, না বেগ বৃদ্ধি পাওয়ার মধ্যে তালিকা কি, না বেগ বৃদ্ধি পাওয়ার পদ্ধতি হচ্ছে অন্তিম বেগ থেকে প্রাথমিক বেগকে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে বেগ বৃদ্ধির জায়গায় আমি এটা লিখতে পারি যে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ ডিভাইডেড বাই কি মোট সময়, মোট সময়। তাহলে ত্বরণের গাণিতিক রাশিমালা হচ্ছে এটা, হয় ত্বরণ ইকুয়াল টু আমি এইটুকু বলতে পারি, বা ত্বরণ ইকুয়াল টু আমি অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই মোট সময়ও বলতে পারি, দুভাবেই বলতে পারি। তো ত্বরণের গাণিতিক রাশিমালা বেরিয়ে এসছে। তো ত্বরণের গাণিতিক রাশিমালা বেরিয়ে আসার পর ত্বরণের একক খোঁজার চেষ্টা করব। ত্বরণের একক উদাহরণ দিয়ে বোঝা গেছে তো, যদি বোঝা গিয়ে না গিয়ে থাকে একবার রিপিট করে নিতে পারো। তাহলে ত্বরণের একক কি দেখবো, দেখো ত্বরণের একক, ত্বরণের একক, তাহলে একক আমাদের দুটো পদ্ধতিতে হবে, একটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে, আরেকটা হচ্ছে এসআই পদ্ধতিতে। তো সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক কি আসবে, দেখো ত্বরণ সমান আমি কি লিখতে পারি, বেগ বৃদ্ধি বাই সময়, এটা। তাহলে তাহলে ত্বরণের যদি আমি সিজিএস পদ্ধতিতে একক নিই, তাহলে বেগ বৃদ্ধি মানে কি, এটা তো বেগকেই নির্দেশ করছে কতটা বেগ বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা তো বেগকেই নির্দেশ করছে, তাহলে বেগেরও সিজিএস একক নেব, সময়েরও সিজিএস একক নেব। তাহলে বেগের সিজিএস একক কি, না বেগের সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার বাই সেকেন্ড, বেগের সিজিএস একক হচ্ছে কি সেন্টিমিটার বাই সেকেন্ড, আমরা গত লেকচারে করেছি। ডিভাইড বাই সময়ের একক কি সিজিএস এ সেকেন্ড। তাহলে এই যে বড় ডিভাইড চিহ্নটা রয়েছে এটা, তাহলে বড় ডিভাইড চিহ্নের উপরে দেখো লবে হচ্ছে সেন্টিমিটার, হরে হচ্ছে সেকেন্ড। আচ্ছা, বড় ডিভাইডের নিচে দেখো লবে হচ্ছে সেকেন্ড, লবে হচ্ছে সেকেন্ড, হরে কিছু নেই, তো আমি কি লিখতে পারি 1। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তো এর নিচে আমি কি লিখবো, সেন্টিমিটার বাই সেকেন্ড গুণিতক 1 বাই সেকেন্ড, 1 বাই সেকেন্ড, তার মানে আমি কত পেলাম, সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার। তাহলে সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক বেরিয়ে গেল। এসআই পদ্ধতিতে ত্বরণের একক সিমিলারলি একই ফর্মুলা আমরা মেনটেন করব, যে বেগ বৃদ্ধি বাই সময়। তাহলে বেগ বৃদ্ধি মানে ত্বরণের যদি এসআই একক নিই, বেগেরও এসআই একক নিতে হবে, সময়েরও আমাকে এসআই একক নিতে হবে। তাহলে বেগের এসআই একক কি, দেখো বড় ডিভাইড চিহ্নটা আগে নিয়ে নিলাম, বেগের এসআই একক হচ্ছে মিটার বাই সেকেন্ড, মিটার বাই সেকেন্ড, লবে মিটার, হরে সেকেন্ড। নিচে দেখো সময়ের এসআই একক হচ্ছে কি সেকেন্ড, তো সময়ের সেকেন্ডের নিচে কিছু নেই মানে আমি 1 করে নিলাম, কেন না লবে আর হরে ডিভাইড করে নিলাম, লব আর হরে পরিণত করে নিয়েছি। তো এবারে একে যদি আমরা দেখি যে মিটার বাই সেকেন্ড ইন্টু সেকেন্ড বাই 1 আছে, গুণ হলে 1 বাই সেকেন্ড, তার মানে কত পেলাম, মিটার বাই সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণের একক আমরা এসআই পদ্ধতিতে কত পেলাম, মিটার বাই সেকেন্ড স্কোয়ার। তো ত্বরণের আমরা মাত্রা দেখার চেষ্টা করি, আজকেও সেই পড়লো, আজকেও পড়লো। আচ্ছা, তো ত্বরণের আমরা কি দেখবো বলছিলাম, মাত্রা। তো ত্বরণের মাত্রা কি হবে, ত্বরণের মাত্রা দেখো, ত্বরণের মাত্রা কিভাবে বার করব, একক থেকে বার করা সব থেকে সহজ পদ্ধতি। তাহলে ত্বরণের যে কোনো একটা একক তুলো, হয় সিজিএস নাহলে এসআই। তাহলে আমি ত্বরণের যে কোনো একটা একক ধরে নিলাম, যে ত্বরণের এসআই পদ্ধতি একক হচ্ছে মিটার বাই সেকেন্ড স্কোয়ার। তাহলে মিটার কাকে নির্দেশ করে, দৈর্ঘ্যকে, দৈর্ঘ্যের প্রতীক চিহ্ন এল, ডিভাইড চিহ্ন রয়েছে, সেকেন্ড কাকে নির্দেশ করে, টাইমকে, টাইমের প্রতীক চিহ্ন হচ্ছে টি, তো সেকেন্ড স্কোয়ার রয়েছে, তো স্কোয়ার, তো সামনে কিছু নেই মানে আমি কি লিখতে পারি প্লাস, তার মানে একে আমি এভাবে লিখতে পারি এল টি টু দি পাওয়ার -2। তাহলে এটাই হলো কি ত্বরণের মাত্রীয় সংকেত, ত্বরণের মাত্রীয় সংকেত আমরা পেয়ে গেলাম। তো ত্বরণের মাত্রীয় সংকেত আমি পেয়ে গেছি। আচ্ছা, এবার এই পাশটা রাফ করে দিই একটু,
এ পাশটা রাফ করে দিই। তো ত্বরণ যেহেতু বেগ বৃদ্ধিকে বোঝাচ্ছে, ত্বরণ মানে আমরা কি পেয়েছি, বেগ বৃদ্ধি বাই মোট সময়। তো তাহলে বেগ কেমন ধরনের রাশি ছিল, বেগ হচ্ছে ভেক্টর রাশি। তো ত্বরণও ডেফিনেটলি কেমন ধরনের রাশি হবে, ভেক্টর রাশি। ত্বরণের রাশি কি, যদি আমরা লিখতে চাই, ত্বরণের রাশি হলো কেমন না, ভেক্টর রাশি। ভেক্টর রাশি কেন, বেগ সরণকে বোঝাচ্ছে, বেগ সমান হচ্ছে কি সরণ বাই সময়, সরণ হচ্ছে কি সরলরৈখিক দূরত্বকে বোঝাচ্ছে, সেই জন্য ত্বরণের রাশি হচ্ছে কি ভেক্টর রাশি। ত্বরণকে আমরা কয় ভাগে ভাগ করব, ত্বরণ মেইনলি দুই প্রকার। তো ত্বরণ কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে সমত্বরণ, আরেকটা হচ্ছে অসমত্বরণ, আরেকটা হচ্ছে অসমত্বরণ। ক্লিয়ার? তো ত্বরণে এবারে লক্ষ্য করতে চলেছি যে সমত্বরণ ব্যাপারটা কি। দেখো, ত্বরণ, ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধি বাই মোট সময়। তাহলে একটা বস্তু নিলাম আমি, এই অবস্থানে একটা বস্তু নিলাম, ওই বস্তু সরল রৈখিক পথ বরাবর যাবে, কেন, বেগ হচ্ছে সরণ বাই সময়, ত্বরণ হচ্ছে কি বেগ বৃদ্ধি বাই মোট সময়। আর বেগ কি বোঝায়, বেগ হচ্ছে সরণ বাই সময়। তাহলে বেগ যদি আমাকে ক্যালকুলেট করতে হয়, তাহলে সরণ বাই সময় করতে হবে। তাহলে সরণ যদি আমাকে নিতে হয়, তাহলে ওই গতিশীল বস্তুটাকে সরলরৈখিক পথ বরাবর যেতে হবে। সরলরৈখিক পথ বরাবর যদি না যায়, তাহলে আমি বেগ ক্যালকুলেট করতে পারবো না। বক্রপথে গেলে তো বেগ আসে না, দ্রুতি চলে আসে। তো এখানটায় বেগ বৃদ্ধি চেয়েছে, তাহলে বেগ বৃদ্ধি তখনই সম্ভব যখন ওই গতিশীল বস্তুটা সরলরৈখিক পথ বরাবর যেতে থাকবে। তাহলে এই গতিশীল বস্তুটা কেমন পথে যেতে আছে, সরলরৈখিক পথ বরাবর যেতে আছে। কত দূর গেছে না, এই বি বিন্দু পর্যন্ত গেছে, গন্তব্যস্থলে গেছে। তাহলে যখন এ বিন্দুতে ছিল, তখন তার আমি বেগটা আমি মারলাম 0 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ড পর দেখলাম কি তার বেগ কত হয়েছে, 2 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ড পর তার বেগ কত হয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের 0 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের 1 সেকেন্ড। 2 সেকেন্ডে কত হয়েছে না 4 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ড পরে কত হয়েছে না 6 মিটার পার সেকেন্ড। 4 সেকেন্ড পরে কত হয়েছে না 8 মিটার পার সেকেন্ড। 5 সেকেন্ড পরে কত হয়েছে, 5 সেকেন্ড পরে কত হয়েছে না 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 6 সেকেন্ড পরে কত হয়েছে 12 মিটার পার সেকেন্ড। তার মানে আমি দেখতে পাচ্ছি কি প্রত্যেকটা ইন্টারভাল হচ্ছে আমি ভাগ করেছি 1 সেকেন্ড করে। এটা 1 সেকেন্ড, এটাও 1 সেকেন্ড, এটাও 1 সেকেন্ড, এটাও 1 সেকেন্ড। দেখো, এইখান থেকে এত দূর 4 সেকেন্ড, এইখান থেকে এতটুকু 3 সেকেন্ড। আরে এতটুকু হচ্ছে কত 4 সেকেন্ড, এতটুকু হচ্ছে কত 3 সেকেন্ড। তাহলে 4 সেকেন্ড থেকে 3 সেকেন্ড বাদ দিই, তাহলে কত পড়ে থাকে, এইটুকু হচ্ছে 1 সেকেন্ড, এটা হচ্ছে কত 1 সেকেন্ড, এটা হচ্ছে কত 1 সেকেন্ড। 5 সেকেন্ড থেকে 6 সেকেন্ড 1 সেকেন্ড হয়। তাহলে প্রত্যেক সেকেন্ডে তুমি লক্ষ্য করো কতটা বেগ বেড়েছে। এইখান থেকে এত দূর পর্যন্ত বেগ বৃদ্ধি পেয়েছে 2 মিটার পার সেকেন্ড। এইখান থেকে এতটুকুতে বেগ কত বৃদ্ধি পেয়েছে, তাও দেখো 2 মিটার পার সেকেন্ড। এইখান থেকে এতটুকুতে বেগ কত বৃদ্ধি পেয়েছে, তাও দেখো 2 মিটার পার সেকেন্ড। এইখান থেকে এতটুকুতে বেগ কত বৃদ্ধি পেয়েছে, তাও দেখো 2 মিটার পার সেকেন্ড। এইখান থেকে এতটুকু, তাও দেখো 2 মিটার পার সেকেন্ড। এইখান থেকে এতটুকু, তাও দেখো 10 থেকে 12 হয়েছে 2 মিটার পার সেকেন্ড হয়েছে। তাহলে প্রতিটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে, মানে আমি 1 সেকেন্ড ধরেছি, কেউ 2 সেকেন্ড ধরতে পারে, তো প্রতিটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে কি লক্ষ্য করতে পারছি, একই হারে বেগ বৃদ্ধি পেতে আছে, একই হারে। মানে 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড করে বেগটা বৃদ্ধি পেতে আছে। কোথাও বেশি পায়নি, কোথাও বা কম পায়নি, একই হারে বৃদ্ধি পেতে আছে। তো এই রকম একই হারে যদি বেগ বৃদ্ধি পায়, তখন তাকে আমরা বলবো সমত্বরণ। তাহলে সমত্বরণের ডেফিনেশন কেমন করে আসবে, ডেফিনেশন এরকম করে লিখবো যে কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট সময়ের ব্যবধানে বেগ বৃদ্ধির নির্দিষ্ট সময়ের ব্যবধানে বেগ বৃদ্ধির হার একই হলে ওই ত্বরণকে সমত্বরণ বলে। ওই ত্বরণকে আমরা কি বলবো, সমত্বরণ। দেখো, অসমত্বরণের ব্যাপার লক্ষ্য কর। তাহলে সমত্বরণের গল্প তো এতটুকু পর্যন্ত ছুটি হয়ে গেল। অসমত্বরণের গল্প কি আসবে, দেখো একই রকম ভাবে একটা বস্তু এ অবস্থান থেকে
বি অবস্থান তার গন্তব্যস্থলে গিয়ে পৌঁছানো। প্রথম তাহলে এইখান থেকে যখন শুরু করছি এটা হচ্ছে আমার কাছে 0 সেকেন্ড। তো 0 সেকেন্ড যখন ছিল তখন তার আমি বেগ মানলাম যে তার 0 মিটার পার সেকেন্ড রয়েছে। তাহলে এ থেকে 1 সেকেন্ড পরে, কত সেকেন্ড পর? 1 সেকেন্ড পর তার বেগ হচ্ছে কত? 2 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ড পর, তাহলে 2 সেকেন্ড মানে এইখান থেকে এতটুকু হচ্ছে 2 সেকেন্ড, তার মানে এতটুকু তো 1 সেকেন্ড ছিল, তাহলে 2 সেকেন্ড থেকে 1 সেকেন্ড বাদ দিলে এটাও 1 সেকেন্ড। 2 সেকেন্ড পরে দেখতে পাচ্ছি তার বেগ হয়ে গেছে 5 মিটার পার সেকেন্ড। এইখান থেকে 3 সেকেন্ড পরে তার বেগ আমি দেখতে পাচ্ছি 10 মিটার পার সেকেন্ড। এইখান থেকে 4 সেকেন্ড পরে, এটা ধরলাম আমি 4 সেকেন্ড, তাহলে 4 সেকেন্ড আমি বেগ ধরলাম 15 মিটার পার সেকেন্ড হয়েছে। তাহলে আমি কি লক্ষ্য করতে পারছি যে প্রথম সেকেন্ডে বেগ কত বৃদ্ধি পেয়েছে? 0 থেকে 2 হয়েছে মানে 2 মিটার পার সেকেন্ড বেড়েছে। তারপরেরটাতে দেখো, তারপরেরটাতে লক্ষ্য করো, 1 থেকে 2 এ গেছে, বেগটা ক্রমশ কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। বেগ ডেফিনেটলি বৃদ্ধি পেয়েছে, কিন্তু বৃদ্ধির পরিমাণটা কত দেখো? 3 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম ক্ষেত্রে বৃদ্ধির পরিমাণ ছিল 2 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় ক্ষেত্রে বৃদ্ধির পরিমাণ 3 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডে যখন গেছে, এখানেও 1 সেকেন্ড পরে কত হয়েছে? না বৃদ্ধি কত হয়েছে? না 5 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ডে বৃদ্ধির পরিমাণ কত দেখো? 10 থেকে কত হয়েছে? 15, 5 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তাহলে প্রত্যেকটা নির্দিষ্ট সময় অন্তর, এটা 1 সেকেন্ড, এটা 1 সেকেন্ড, এটা 1 সেকেন্ড, তাহলে নির্দিষ্ট সময় অন্তর আমি যখন বেগটাকে দেখতে যাচ্ছি যে 1 সেকেন্ড পরে কত হলো? না বেগ বেড়েছে 2 মিটার পার সেকেন্ড। তারপরের 1 সেকেন্ডে কত বেগ বৃদ্ধি পেয়েছে? না 3 মিটার পার সেকেন্ড। তারপরের 1 সেকেন্ডে কত বেগ বৃদ্ধি পেল? না 5 মিটার পার সেকেন্ড। 10 থেকে 5 বিয়োগ করেছি, তো 5 মিটার পার সেকেন্ড। তারপরে 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ডে কত বেগ বৃদ্ধি পেয়েছে? না 10 মিটার পার সেকেন্ড থেকে 15 মিটার পার সেকেন্ড হয়েছে, তার মানে 5 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে বেগ বৃদ্ধির পরিমাণটা আলাদা আলাদা, একই নয়। তাহলে এই রকম ত্বরণকে আমরা কি বলবো? অসম ত্বরণ। বেগ তো বৃদ্ধি পাচ্ছে কিন্তু নির্দিষ্ট নয়। আগে কি ছিল? নির্দিষ্ট। সমত্বরণ বলেছিলাম, এক্ষেত্রে নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট, সেহেতু আমরা কি বলবো? অসম ত্বরণ। তাহলে অসম ত্বরণের ডেফিনেশন কি আসবে? না কোনো গতিশীল বস্তু, কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট সময়ের ব্যবধানে বেগ বৃদ্ধির হার অসমান হলে ওই ত্বরণকে আমরা কি বলবো? অসম ত্বরণ। ওইরকম ত্বরণকে আমরা কি বলবো? অসম ত্বরণ। ক্লিয়ার? তাহলে সমত্বরণ বুঝলাম, অসম ত্বরণ বুঝলাম। তো একই রকম ভাবে মন্দনটাকেও বুঝবো। তো এখানটায় আমরা আরেকটি কোশ্চেন আমরা নিয়ে নেব যে ত্বরণের এককে বেগ বৃদ্ধি, ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে কেন? ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে কেন? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পরীক্ষায় বহুবার চেয়ে থাকে। ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে কেন? ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে কেন? এই কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন। যে ত্বরণের এককে কেন আসে? না ত্বরণ সমান আমরা কি পড়েছি? না ত্বরণ সমান পড়েছি আমরা বেগ বৃদ্ধি বাই সময়। বেগ বৃদ্ধি বাই সময়। তাহলে বাই সময় আমি কেন করেছি? না 1 সেকেন্ডে কত বেগ বৃদ্ধি পেয়েছে। তাহলে বাই সময়, এই যে নিচে যে আমরা সময় লিখেছি, এই সময়টা আমরা কেন লিখেছি? প্রথম অ্যান্সার আসবে কি যে প্রতি সেকেন্ডে, এই সময়টা আসার কারণ হচ্ছে কি না প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি বোঝানোর জন্য, সেই জন্যই তো আমরা সেকেন্ড সময় দিয়ে টোটালটাকে ভাগ করেছিলাম, তবেই তো আমরা 1 সেকেন্ডে কত বেগ বৃদ্ধি পেয়েছে বার করছিলাম। আরে যেমন করে আমি নিয়েছিলাম যে 5 সেকেন্ডে বেগ বৃদ্ধি পেয়েছে 50 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে কত বেগ বৃদ্ধি পাবে? না 50 বাই 5, তাহলে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার আসবে। তাহলে 1 সেকেন্ডে কত বেগ বৃদ্ধি পেয়েছে, তাহলে মোট সময়টাকে আমি ভাগ করলাম কেন? না প্রতি সেকেন্ডে বার করার জন্য। তাহলে নিচে মোট সময়টা আসার একটাই কারণ যে প্রতি সেকেন্ডে কত বেগ বৃদ্ধি পাচ্ছে, প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি বোঝানোর জন্য।
আর দ্বিতীয়বার আসছে এই কারণে, দ্বিতীয়বার আসার কারণ হচ্ছে কি না বেগ নিজস্ব একটা সময় নিয়ে আসছে। বেগ মানে আমরা কি জানি, বেগ কথার অর্থ হচ্ছে কি না সরণ বাই সময়। নিচে তো সময়টা অলরেডি আমরা লিখে নিলাম এখান থেকে যে প্রতি সেকেন্ডে বেগ হচ্ছে। তাহলে এই যে সময়টা একবার আরেকবার এলো এটা কার জন্য, না বেগটাকে বোঝানোর জন্য। বেগ নিজে সময় নিয়ে এসছে, তাহলে সরণকে সময় দ্বারা ভাগ করতে আমরা কি পেয়েছি বেগ। তাহলে বেগ নিজস্ব ভাবে সময় একবার নিয়ে এসছে। তাহলে দ্বিতীয়বার আমরা কি লিখবো না বেগ বোঝানোর জন্য, বেগ বোঝানোর জন্য। তাহলে একবার প্রতি সেকেন্ডে কত বেগ বৃদ্ধি পেয়েছে সেটার জন্য এসছে এটা। আরেকবার বেগকে ভাঙতে আমরা কি পেলাম না সরণ বাই সময়। তাহলে সরণ বাই সময় নিচে যে সময়টা এসছে এটা কি জন্য এসছে না বেগ নিজস্ব কারণ রূপে নিয়ে এসছে। যে বেগ মানেই সরণ বাই সময় হয়ে থাকে, তাহলে বেগকে আমরা বোঝাতে গেলে সরণ বাই সময় করতে হবে। তাহলে বেগ বোঝানোর জন্য তাহলে দুভাবে সেকেন্ড আসে, একবার প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির পরিমাণ বোঝানোর জন্য, আরেকবার বেগ বোঝানোর জন্য। তাহলে এই কারণে ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার ব্যবহৃত হয়ে থাকে। তাহলে ত্বরণের গাণিতিক রাশিমালা যদি আমরা দেখি, তাহলে আমরা গাণিতিক রাশিমালা উপরে একটু লিখে নিই যে ত্বরণ সমান কি হয়ে থাকে না ত্বরণ সমান বেগ বৃদ্ধি বাই সময়, যাকে আরেকটু এক্সপান্ড করে যদি লিখি না অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ মাইনাস প্রাথমিক বেগ ডিভাইডেড বাই সময়। মোট সময় লিখতে পারো বা শুধু সময়। তাহলে এইটা ছিল কি ত্বরণের গাণিতিক রাশিমালা। এরপরে আমরা দেখব মন্দন। দেখো মন্দন ব্যাপারটা কি, মন্দন পুরো একই রকম শুধু জাস্ট খালি একটু আলাদা, পুরো একই। ত্বরণের মতোই মন্দন, শুধু একটু আলাদা। কোথায় আলাদা দেখো, ত্বরণ বলছে যে কোনো গতিশীল বস্তুর, ত্বরণ কি বলছিল যে কোনো গতিশীল বস্তুর প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি, তাকে আমরা বলছিলাম ত্বরণ। আর মন্দন কি বলছে দেখো, যদি আমরা মন্দন এখানটায় লিখি তাহলে মন্দন কি বলছে দেখো না মন্দন কি বলছে যে কোনো গতিশীল বস্তুর প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি না হয় হ্রাস লিখব। হ্রাসকে আমরা কি বলবো মন্দন, হ্রাসকে আমরা কি বলবো মন্দন। মন্দন মানে কি মন্দীভূত হওয়া, হ্রাস পাওয়া, কমে যাওয়া। তো এরকম একটা উদাহরণ যদি আমরা দেখি তাহলে কি দেখবো যে কোনো গতিশীল বস্তু 4 সেকেন্ড সময়ে 20 মিটার পার সেকেন্ড বেগ থেকে 8 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। তবেই তো বেগটা হ্রাস হলো, 20 মিটার পার সেকেন্ড থেকে 8 মিটার পার সেকেন্ড হচ্ছে, তবেই তো বেগটা হ্রাস পেয়েছে, তবেই তো বেগ হ্রাসটা বোঝাবে, তাই না? তাহলে কত সেকেন্ডে না 4 সেকেন্ডে। 4 সেকেন্ডে কতটা হ্রাস পেয়েছে, তাহলে বেগ হ্রাস আমরা বার করতে পারবো না, বেগ হ্রাস কত হলো না। তাহলে একটা গতিশীল বস্তু কি ছিল এইখানটায় ছিল, তার বেগ 20 মিটার পার সেকেন্ড। 4 সেকেন্ড পরে ওই গতিশীল বস্তুটা বি অবস্থানে পৌঁছেছে, কত হয়েছে 8 মিটার পার সেকেন্ড। তাহলে এইখান থেকে এতটুকু যেতে তার কত সময় লেগেছে না 4 সেকেন্ড সময় লেগেছে। তাহলে বেগটা কত হ্রাস পেল, অন্তিম মাইনাস প্রাথমিক করবো না প্রাথমিক মাইনাস অন্তিম করবো, এমন ভাবে ভ্যালু নেব যেন পজিটিভ ভ্যালু আসে। তাহলে ডেফিনেটলি আমরা প্রাথমিক থেকে অন্তিমটাকে বাদ দেব, প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগ। তাহলে তবেই আমরা বেগ হ্রাসটাকে পজিটিভে আনতে পারবো। যে প্রাথমিক বেগ কত ছিল 20 মিটার পার সেকেন্ড, অন্তিম বেগ কত না 8 মিটার পার সেকেন্ড, তার মানে কত হলো 12 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ হ্রাসটা কত হয়েছে 12 মিটার পার সেকেন্ড। তাহলে এইখান থেকে এইটুকুতে ব্রেক হ্রাস কত হয়েছে 12 মিটার পার সেকেন্ড। তার মানে কি গাড়িটা 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, আমি ব্রেক কষেছি, ব্রেক কষে আমি বেগটাকে হ্রাস করিয়েছি, কমিয়েছি, বেগ কষে আমি বেগটাকে কি করেছি হ্রাস করেছি। তাহলে বেগ হ্রাস কত হয়েছে না 20 মিটার পার সেকেন্ড মাইনাস 8 মিটার পার সেকেন্ড, তথাপি 12 মিটার পার সেকেন্ড। তাহলে এইটা পেলাম কি বেগ হ্রাস। তো বেগ হ্রাস তো আমি বার করে নিলাম, কিন্তু প্রতি সেকেন্ডে যদি বার করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, সেই ঐকিক নিয়ম ধরে নিতে হবে যে 4 সেকেন্ডে বেগ হ্রাস কত হয়েছে না 4 সেকেন্ডে
বেগ হ্রাস পায় কত না 12 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কত পরিমাণ বেগ হ্রাস রয়েছে না 12 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 4 সেকেন্ড, ডিভাইডেড বাই 4 সেকেন্ড। তাহলে এবারে আমরা কত লিখতে পারি 3 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই সেকেন্ড, সেকেন্ডের নিচে কিছু নেই মানে 1, তার মানে আমি কত লিখবো 3 ইন্টু মিটার পার সেকেন্ড ইন্টু 1 বাই সেকেন্ড, সেকেন্ড বাই 1, 1 বাই সেকেন্ড হয়ে গেল, তাহলে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার হচ্ছে? তাহলে প্রত্যেক সেকেন্ডে কত পরিমাণ বেগ হ্রাস পাচ্ছে না 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার করে, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার করে। তাহলে 1 সেকেন্ডে বেগ হ্রাসটাকে আমরা বলি, প্রতি সেকেন্ডে বেগ হ্রাসকে আমরা কি বলবো মন্দন। তাহলে যে ভ্যালুটা আমি পেলাম সেটাই হচ্ছে কি মন্দন। তাহলে মন্দন আমরা কিভাবে বার করলাম, যে মন্দন কিভাবে বার করলাম যে প্রতি সেকেন্ডে কি পরিমাণ বেগ হ্রাস পেল। তাহলে বেগ হ্রাস 12টা কি ছিল 12 মিটার পার সেকেন্ডটা কি ছিল, বেগ হ্রাস কি বুঝিয়েছিল, বেগ হ্রাসকে কি বুঝিয়েছিল 12 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ হ্রাস বাই মোট সময়, তাহলে মন্দন সমান আমি লিখব বেগ হ্রাস বাই মোট সময়। ক্লিয়ার? তাহলে মন্দনকে আমরা এইভাবেও তো লিখতে পারি মন্দন। তো বেগ হ্রাস আমি কিভাবে বার করেছি না প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগ করতেই বেগ হ্রাস বেরিয়েছে। তাহলে বেগ হ্রাস আমরা কিভাবে বের করেছি না প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগ, অন্তিম বেগ করতে আমরা কি পেয়েছি বেগ হ্রাস পেয়েছি, ডিভাইডেড বাই কি রয়েছে মোট সময় রয়েছে। তাহলে মন্দন সমান আমরা বলতে পারি মন্দন সমান বেগ হ্রাস বাই মোট সময় বলতে পারি। মন্দন সমান আমি কি বলতে পারি প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগ ডিভাইডেড বাই মোট সময়ও বলতে পারি। তাহলে দুভাবে আমরা মন্দনের গাণিতিক ব্যাখ্যা দিতে পারি। উপরন্তু লক্ষ্য করো মন্দনের একক কি এসেছিল, দেখো মন্দনের একক কি এসেছিল মিটার বাই সেকেন্ড, নিচে ছিল সেকেন্ড, তাহলে মিটার বাই সেকেন্ড, নিচে সেকেন্ড বাই 1, এমনি করে আমরা কি লিখছি মিটার বাই সেকেন্ড ইন্টু 1 বাই সেকেন্ড। তো এসআই পদ্ধতির একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণের মন্দনের এই পাশে লিখি, তাহলে মন্দনের এসআই পদ্ধতিতে একক আমরা কি পাবো, মন্দনের এসআই পদ্ধতিতে একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মন্দন এর এসআই পদ্ধতিতে একক কি না মিটার বাই সেকেন্ড স্কোয়ার। আচ্ছা মন্দনের সিজিএস পদ্ধতিতে একক কি আসবে, সিজিএস পদ্ধতি একক, সিজিএস পদ্ধতি হলে কি হতো সেন্টিমিটার বাই সেকেন্ড, নিচে সেকেন্ড থাকতো, নিচে কি থাকতো সেকেন্ড থাকতো, তাহলে সেন্টিমিটার বাই সেকেন্ড সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার। তাহলে সিজিএস এ কত আসছো সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণের একক যাই ছিল মন্দনেরও একক তাই। মন্দনের মাত্রা কি আসবে, মাত্রীয় সংকেত কি হবে মন্দনের বলো। দেখো সেন্টিমিটার কি বোঝায়, সেন্টিমিটার বোঝায় লেন্থকে, সেকেন্ড কি বোঝায়, সেকেন্ড বোঝায় টাইমকে। তাহলে সেকেন্ড স্কোয়ার তো টি স্কোয়ার, মাঝখানে ডিভাইড চিহ্ন দিয়ে দিলাম, তাহলে এল বাই টি স্কোয়ার। তার মানে আমি একে কি লিখতে পারি এল টি টু দি পাওয়ার -2। তাহলে মন্দনের মাত্রা সংকেত কি পেলাম এল টি টু দি পাওয়ার -2। একক থেকেই আসো না, সেন্টিমিটার কাকে বোঝায় দৈর্ঘ্য, দৈর্ঘ্যের প্রতীক চিহ্ন হচ্ছে লেন্থ বসালাম, সময়ের প্রতীক চিহ্ন হচ্ছে কি সেকেন্ড, সেকেন্ড কাকে বোঝাচ্ছে সময়কে, সময়ের প্রতীক চিহ্ন হচ্ছে টাইম, তো টাইমের টি বসিয়ে দিলাম, সেকেন্ড স্কোয়ার তো আমি স্কোয়ার নিয়ে নিলাম। তাহলে এই স্কোয়ারটা যদি উপরে যায় এখানে প্লাস আছে উপরে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে মন্দনের মাত্রা সংকেত কি পেলাম এল টি টু দি পাওয়ার -2। আচ্ছা আচ্ছা এবার একটু আমি দেখাতে চাই কি যে মন্দনকে ঋণাত্মক ত্বরণও বলা হয়ে থাকে, মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয়ে থাকে কিভাবে। দেখো দেখো মন্দনের গাণিতিক ব্যাখ্যা তো আমরা ওখানটায় পেয়ে গেছি যে মন্দন সমান কি হয়ে থাকে প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগ বাই মোট সময়। তাহলে একে আমরা এইভাবে লিখতে পারি কিভাবে, যদি আমি একটা মাইনাস কমন নিই উপরের রাশিটায় মাইনাস যদি আমি কমন নিই তাহলে আমি কি লিখবো যে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ। তুমি লক্ষ্য করো আরে প্রাথমিক বেগের সামনে কিছু নেই মানে কি আছে প্লাস আছে, তাহলে মাইনাসটা যদি আমি গুণ করে দিই মাইনাস অন্তিম বেগ প্লাস প্রাথমিক বেগ, প্লাস প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগ সেম জিনিস আছে। তো আমি মাইনাসটাকে কি করেছি কমন নিয়ে নিচ্ছি, ডিভাইডেড বাই কি আছে মোট সময়, মোট সময়। আচ্ছা তো অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ ডিভাইডেড বাই মোট সময় একেই আমরা কি বলতাম ত্বরণ, তার সামনে মাইনাস আছে তো মাইনাস ত্বরণ। তাহলে মন্দনকে আমরা কি বলতে পারি ঋণাত্মক ত্বরণও বলতে পারি। তাহলে মন্দনকে আমরা কি বলবো ঋণাত্মক
ত্বরণ। মন্দনকে আমরা ঋণাত্মক ত্বরণও বলবো। আচ্ছা, মন্দনের ক্ষেত্রে তুমি একটা জিনিস লক্ষ্য করো, মন্দনেও মিটার বাই সেকেন্ড স্কোয়ার এসছে, মিটার বাই সেকেন্ড স্কোয়ার। তো মন্দনের এককে সেকেন্ড কথাটি দুবার আসে কেন? এই কোশ্চেনটাও আসবে। কেমন করে আসে মন্দনের এককে? না, মন্দন সমান হচ্ছে কি, না মন্দন সমান হচ্ছে বেগ হ্রাস বাই সময়। বেগ হ্রাস বাই সময়, মোট সময় দ্বারা ভাগ করেছি, তাই না? তো মোট সময় দ্বারা ভাগ করলে কি আসছিল? সেম জিনিস, যে 4 সেকেন্ডে তার বেগ হ্রাস পেয়েছিল 12 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কত বেগ হ্রাস পেয়েছে? না 12/4। তাহলে 1 সেকেন্ডে বার করার জন্য মোট সময়কে আমি কি করেছিলাম? ভাগ করেছিলাম। তাহলে মোট সময়কে ভাগ করলে আমি কি পাবো? যে প্রতি সেকেন্ডে কি পরিমাণ বেগ হ্রাস পাচ্ছে। তাহলে তাহলে এই যে নিচের সময়টা হিসেব দিচ্ছে কি, যে প্রতি সেকেন্ডে কত বেগ হ্রাস পাচ্ছে। এই সময়টা দ্বারা ভাগ করতে আমি কি পাচ্ছি? যে প্রতি সেকেন্ডে বেগ হ্রাস বোঝায়, তাহলে সময় দ্বারা ভাগ করতে অলরেডি এই যে 12 মিটার পার সেকেন্ড লিখেছিলাম, এই 12 মিটার পার সেকেন্ডে এই সেকেন্ডটা কি, যে নিচের সেকেন্ডটা না হলে প্রতি সেকেন্ডকে বুঝিয়ে গেল। তাহলে উপরে যে মিটার বাই সেকেন্ড ছিল, তাহলে এই মিটার বাই সেকেন্ডটা কাকে বোঝাচ্ছিল? না বেগ হ্রাসটাকে। এই 12টা কাকে বোঝাচ্ছিল? না বেগ হ্রাসকে। তাহলে বেগ নিজস্ব ভাবে একটা একক নিয়ে এসছে, সময়ের একক নিয়ে এসছে মিটার বাই সেকেন্ড। তাহলে সেকেন্ড আমরা কি লিখবো? না একবার বেগ বোঝানোর জন্য, সে হ্রাস পাক আর বৃদ্ধি পাক, বেগ নিজস্ব ভাবে একটা সময় নিয়ে এসছে, তাহলে বেগ বোঝানোর জন্য, তাহলে এই জন্য দুবার সেকেন্ড কথাটি এসছে। তাহলে বেগ নিজস্ব ভাবে একবার সেকেন্ড নিয়ে এসছে, আর একবার প্রতি সেকেন্ড বার করার জন্য মোট সময় দ্বারা আমরা কি করেছি? ভাগ করেছি। তাহলে দুবার নিয়ে এসছে, একবার প্রতি সেকেন্ড নির্ণয় করার জন্য মোট সময় দ্বারা ভাগ করেছি, সেজন্য একবার সেকেন্ড এসছে, আর একবার বেগ নিজস্ব ভাবে একবার সেকেন্ড নিয়ে এসছে। তাহলে প্রতি সেকেন্ডে যখন ভাগ করেছি একবার সেকেন্ড রয়ে গেছে, বেগ নিজস্ব নিয়ে এসে একবার সেকেন্ড রয়ে গেছে, তবেই তো মিটার বাই সেকেন্ড বড় ডিভাইড লিখছিলাম, সেকেন্ড ডিভাইডেড বাই 1 লিখছিলাম। তাহলে তবেই তো আমরা মিটার বাই সেকেন্ড ইন্টু 1/সেকেন্ড করছিলাম। তাহলে মিটার বাই সেকেন্ড স্কোয়ার। তাহলে একবার বেগ নিজে থেকে সেকেন্ড নিয়ে এসছে, আরেকবার নিজের সেকেন্ডটা কি এসেছিল? একবার প্রতি সেকেন্ড বার করার জন্য সেকেন্ড এসছে। এই কারণে দুবার সেকেন্ড কথাটি ব্যবহৃত হয়েছে। এরপরে যেটা আমরা দেখব, যে মন্দনকেও আমরা দুই ভাগে ভাগ করব, একবার সমমন্দন আরেকবার অসমমন্দন। তার সমমন্দন আর অসমমন্দন ব্যাপারটা দেখে নেওয়া যাক। এটা তুলে নিয়েছো, রাপ করে দিচ্ছি কিন্তু, তুলে নিয়েছো। তাহলে মন্দনকে আমরা কয় ভাগে ভাগ করব? দুই ভাগে। কি কি? একবার সমমন্দন আর একবার অসমমন্দন। সমমন্দন মানে কি? মন্দন মানে, আচ্ছা বেগ মানে তোমাকে ডেফিনেটলি একটা সরলরৈখিক পথে কোনো গতিশীল বস্তুকে এগোতে হবে, সরলরৈখিক পথে। বক্রপথ হলে বেগ হবে না, বক্রপথ হলে কি হয়ে যাবে? না দ্রুতি হয়ে যাবে। বক্রপথ হলে কি হবে? দ্রুতি হয়ে যাবে। তো আমাকে কি করতে হবে? সরলরৈখিক পথ বরাবর কোনো বস্তুর, কোনো গতিশীল বস্তুর বেগ হ্রাস করাতে হবে, সরলরৈখিক পথ বরাবর। তো দেখে নেওয়া যাক কিভাবে হচ্ছে। দেখো, মন্দনকে আমরা কয় ভাগে ভাগ করছি? মন্দন একটা হচ্ছে সমমন্দন, আরেকটা হচ্ছে কি না অসমমন্দন। দুই ভাগে ভাগ করলাম। সমমন্দন কাকে বলছে লক্ষ্য করো, যে কোনো একটা গতিশীল বস্তু এ অবস্থান থেকে বি অবস্থানে পৌঁছলো, ঠিক আছে? এ অবস্থান থেকে কোথায় যাচ্ছে? বি অবস্থানে। যেহেতু মন্দন মানেই কি না বেগ হ্রাস, তাহলে বেগ মানে সরণ বাই সময়, তার সরণ হতে গেলে সরলরৈখিক পথ হতে হবে, সরণ হতে গেলে সরলরৈখিক পথ নিতে হবে, নির্দিষ্ট দিকে সরলরৈখিক পথ। তো আমার একটা নির্দিষ্ট দিক রয়েছে, ক্লিয়ার দেখা যাচ্ছে, একদম সরলরৈখিক পথ হয়েছে। আচ্ছা আচ্ছা, এবারে আমি ধরলাম কি না এই অবস্থানে যখন ওই গতিশীল বস্তুটা ছিল, তখন তার টাইম স্ট্যাম্প কত রয়েছে? 0 সেকেন্ড। তো এই জায়গাটায় তার বেগও আমি ধরলাম 0 মিটার পার সেকেন্ড। 0 না, আমি যখন দেখছি এই 0 সেকেন্ডটা কেমন করে আমি ধরলাম সেটা আমি একটু ব্যাখ্যা দিই। সাপোজ ধরো তুমি একটা জানলাতে এমনি করে দাঁড়িয়ে আছো, তো ওদিক থেকে কোনো একটা গাড়ি আসছে, তো ব্রেক কষতে আসছে, আস্তে আস্তে ব্রেক করছে দিয়ে আসছে। যে তুমি জানলার
তাহলে গাড়িটা তো জানলা তুমি যতটুকু দেখতে পাচ্ছ সেটাই তোমার ভিজুয়াল অ্যাঙ্গেল, সেই সেই সেইটুকুই যে তুমি তার আগেও তো দেখতে পাচ্ছ না, তার পরেও তো দেখতে পাবে না। তাহলে সেইটুকুর মধ্যে যেখানে তুমি দেখা শুরু করলে সেটা তোমার কাছে 0 সেকেন্ড, যতটুকু দেখবে সেটাই হচ্ছে তোমার কাছে শেষ। তাহলে যখন তুমি দেখতে পেলে ওই জানলার ফাঁক দিয়ে তুমি যখন দেখতে পেলে তখন সেখানটায় তার বেগ তুমি ধরলে কত, না সেই জায়গাটা তার বেগ আছে কত, না 100 মিটার/সেকেন্ড। গাড়িটা কিন্তু ব্রেক কষতে কষতে আসছে, খেয়াল করবে। তাহলে যখন তুমি দেখা শুরু করলে সেটা হচ্ছে তোমার কাছে 0 সেকেন্ড, সেটা হচ্ছে তোমার কাছে 0 সেকেন্ড। এরপর ধীরে ধীরে গাড়ি এগোতেও আছে, তোমারও কি হচ্ছে, গাড়ি এগোতে আছে এবং ব্রেক কষতে কষতে এগোচ্ছে, তাহলে ব্রেকটা ক্রমশ হ্রাস পেতে আছে। তো তোমারও টাইম ধীরে ধীরে বাড়তে আছে, 0 সেকেন্ডের পর 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, যতটুকু দেখবে ততটুকু পর্যন্ত তোমার ভিজুয়াল অ্যাঙ্গেল। তো সেইটুকু পর্যন্ত তুমি টাইম কাউন্ট করতে থাকবে। তাহলে তুমি দেখতে পেলে কি, যেখানে আমি দেখা শুরু করলাম সেই জায়গাটায় বেগটা হচ্ছে 100 মিটার/সেকেন্ড। তো এরপরে 1 সেকেন্ড পর এগোতে আছে, তোমার কাছে 1 সেকেন্ড মানে যেখান থেকে দেখা শুরু করছো তারপরে 1 সেকেন্ড। তো 1 সেকেন্ড পর ওই গাড়িটার বেগ বেগ কত হয়েছে, না 90 মিটার/সেকেন্ড। তারপরের 1 সেকেন্ড পর ওই গাড়িটার বেগ কত হয়েছে, না 80 মিটার/সেকেন্ড। তারপরে তুমি যখন দেখলে ওই গাড়িটার বেগ কত হয়েছে, তাহলে তুমি প্রথমে যখন দেখছিলে 0 থেকে 1 সেকেন্ড, তারপর এইখান থেকে যদি টোটালটা ধরতাম, তারপরের 1 সেকেন্ড মানে কি, প্রথমটা থেকে 2 সেকেন্ড। তাহলে টোটালটা যদি আমি ধরি, এইখান থেকে টোটালটা যদি ধরি তাহলে 2 সেকেন্ড হচ্ছে। এইখান থেকে 0 সেকেন্ড থেকে টোটালটা এতটুকু, এইখান থেকে এতটুকু 1 সেকেন্ড। আরে দেখো তুমি এইখানটা দেখছিলে, এইখান থেকে এতটুকু 1 সেকেন্ড, এইখান থেকে এতটুকু 2 সেকেন্ড, এইখান থেকে এতটুকু 3 সেকেন্ড। তাহলে প্রথমটা থেকে এতটুকু পর্যন্ত কি ছিল, 2 সেকেন্ড। প্রথমটা থেকে এতটুকু পর্যন্ত কি ছিল, 3 সেকেন্ড। তাহলে প্রথম থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এইটুকু ইন্টারভ্যালটা কত, না 1 সেকেন্ড। এইটুকু ইন্টারভ্যালটা কত, না 1 সেকেন্ড। তারপরে মোট 3 সেকেন্ড পর তুমি 3 সেকেন্ড পরে কত দেখলে, তার গাড়িটার বেগ হচ্ছে ধরো 70 মিটার/সেকেন্ড। তাহলে এইখান থেকে এইটুকু পথটা কত হবে, এইটুকু ইন্টারভ্যালটা কত হবে, 1 সেকেন্ড হবে। তাহলে প্রথম 1 সেকেন্ডে বেগটা কত হ্রাস পেয়েছে, না 100 মিটার/সেকেন্ড থেকে 90 মিটার/সেকেন্ড হয়েছে, মানে 10 মিটার/সেকেন্ড বেগ হ্রাস পেয়েছে। তার পরের 1 সেকেন্ডে কতটা হ্রাস পেয়েছে লক্ষ্য করো, 90 থেকে 80 হয়েছে, তার মানে 10 মিটার/সেকেন্ড হ্রাস পেয়েছে। তার পরের 1 সেকেন্ডে তুমি লক্ষ্য করো 80 থেকে 70 হয়েছে, তার মানে 10 মিটার/সেকেন্ড হ্রাস পেয়েছে। তাহলে একই হারে কিন্তু বেগটা কমতে আছে, একই হারে। তাহলে একটা নির্দিষ্ট সময়ও আমরা ধরে নিয়েছি, 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড করে দিচ্ছি, তাহলে নির্দিষ্ট সময় অন্তর বেগ হ্রাসের পরিমাণটাও কি হচ্ছে, একই হচ্ছে। তাহলে তখন তাকে আমরা কি বলবো, সমমন্দন। সম মানে সমান। তাহলে যদি লিখি কোনো গতিশীল, কোনো গতিশীল বস্তু, বস্তুর বস্তু নির্দিষ্ট সময়ের ব্যবধানে বেগ হ্রাসের, কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট সময়ের ব্যবধানে বেগ হ্রাসের হার, বেগ হ্রাসের হার একই হলে, একই হলে ওই বস্তুর মন্দনকে কি বলবো, সমমন্দন। ওই বস্তুর মন্দনকে আমরা কি বলবো, সমমন্দন। বেগ হ্রাসের হার কি হতে হবে, একই হতে হবে। এবারে তুমি লক্ষ্য করো অসম মন্দন, একই রকম, সাইমালটেনিয়াসলি একই রকম। একটা বস্তু এ অবস্থান থেকে আমি মানলাম বি অবস্থানে যাচ্ছে, এ থেকে বিতে। তো সেম কন্ডিশন, সেম কন্ডিশন। এখান আমার ভিজুয়াল অ্যাঙ্গেল হচ্ছে এইটুকু, এইখান থেকে এইটুকু 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। তো এইখানটা 100 মিটার/সেকেন্ড ছিল, এইখান থেকে এইখানে যখন এলো 80 মিটার/সেকেন্ড হলো, এইখান থেকে এইটুকু যখন এলো 50 মিটার/সেকেন্ড হলো, এইখান থেকে এইটুকু যখন এলো 20 মিটার/সেকেন্ড হলো। তাহলে সে যখন দেখা শুরু করলো তখন তার বেগ কত ছিল, 100 মিটার/সেকেন্ড। তাহলে যখন দেখা শুরু করলো সেটা হচ্ছে তার কাছে 0 সেকেন্ড। তাহলে দেখা থেকে 1 সেকেন্ড পরে তার কত হয়েছে, না 1 সেকেন্ড পরে হয়েছে 80 মিটার/সেকেন্ড। দেখা থেকে 2 সেকেন্ড পরে কত হয়েছে, না 50 মিটার/সেকেন্ড। দেখা থেকে 3 সেকেন্ড পরে কত হয়েছে, না 20 মিটার/সেকেন্ড। ক্লিয়ার? তাহলে প্রথম 1 সেকেন্ডের ব্যবধানে কতটা হ্রাস পেয়েছে, না 20 মিটার/সেকেন্ড। কত হ্রাস পেয়েছে, না 20 মিটার। তারপরের 2 সেকেন্ড থেকে 1 সেকেন্ড থেকে যখন 2 সেকেন্ড হচ্ছে, তাহলে এইটা এই ইন্টারভ্যালটা কত, না 1 সেকেন্ড। তাহলে এইখানটায় কতটা হ্রাস পেয়েছে, না 80 থেকে 50 বাদ দাও, 30 মিটার/সেকেন্ড। এইখান থেকে এতটুকু 3 সেকেন্ড থেকে 2 সেকেন্ড বাদ দাও, তাহলে এই ইন্টারভ্যালটা হচ্ছে কত, 1 সেকেন্ড।
তাহলে এইখান থেকে এইটুকুতেও কতটা হ্রাস পেয়েছে না 30 মিটার পার সেকেন্ড। তার মানে আমি লক্ষ্য করতে পারছি কি যে প্রত্যেকটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে তার ব্রেক হ্রাস প্রথমে 20 মিটার পার সেকেন্ড হ্রাস পেয়েছে, তারপরে 30 মিটার পার সেকেন্ড হ্রাস পেয়েছে, তারপরে 50 থেকে 20 আমি বাদ দিলাম, তো 30 মিটার পার সেকেন্ড হ্রাস পেয়েছে। তাহলে নির্দিষ্ট সময় নিয়েছে, কিন্তু বেগ হ্রাসের পরিমাণটা নির্দিষ্ট নয়, বেগ হ্রাসের পরিমাণটা অনির্দিষ্ট। তো এই রকম অনির্দিষ্ট হারে মন্দীভূত হওয়া, হ্রাস পাওয়াকে আমরা কি বলবো? অসম মন্দন। তাহলে অসম মন্দনের ডেফিনেশন আমরা কি দিব? যে কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট সময়ের ব্যবধানে, কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট সময়ের ব্যবধানে বেগ হ্রাসের হার অসমান হলে ওই মন্দনকে কি লিখবো? অসম মন্দন। ওই মন্দনকে আমরা কি বলবো? অসম মন্দন। ক্লিয়ার হচ্ছে? তো আজকে আমরা ত্বরণ আর মন্দনের কনসেপ্ট ওয়াইজ লেকচার দেখলাম। তো ত্বরণ আর মন্দন থেকে গাণিতিক প্রশ্ন হয়ে থাকে, তাহলে ত্বরণের ফর্মুলা হচ্ছে এটা, মন্দনের ফর্মুলা আমি সাইডে যদি লিখতে চাই লিখে দিচ্ছি। মন্দন সমান কি হয়ে থাকে? পাশে লিখে দিচ্ছি যে মন্দন সমান বেগ হ্রাস বাই মোট সময় লিখতে পারো বা শুধু সময় লিখতে পারো। আবার বেগ হ্রাসটাকে যদি আমি একটু ভেঙে নিই, তাহলে বেগ হ্রাসকে আমি এইভাবে লিখবো যে প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগ ডিভাইডেড বাই মোট সময় বা সময় লিখতে পারো। তাহলে এই ক্ষেত্রে আমরা দুটো ফর্মুলা পাচ্ছি, তাহলে ত্বরণ আর মন্দনের কনসেপ্ট ওয়াইজ লেকচার তোমরা এতটুকু পর্যন্ত দেখতে পেলে। তো একবারে যদি বুঝতে না পারো, আমি খুবই সহজ করে বোঝানোর চেষ্টা করেছি, ধীরে ধীরে বোঝার চেষ্টা করবে। তো আই হোপ তোমরা এই লেকচারটা কমপ্লিট করলে কিন্তু ত্বরণ আর মন্দন সম্পর্কিত সমস্ত তথ্য জ্ঞান অর্জন করতে পারবে। তো এতটুকু পর্যন্তই থাকলো। বেস্ট অফ লাক, গুড ইভিনিং।